অ্যাজমাটা বাকি ছিল, সিওপিডি এন্ড ব্রঙ্কিয়াল অ্যাজমা। সিওপিডি তো ধরা হয় না, সিওপিডি তেমন আমরা পড়াই না। সিওপিডি ড্রাগ ওগুলাই যেগুলো ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয় অ্যাজ ইউজুয়াল ড্রাগ। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমাটাতে যা যা পরীক্ষায় ধরা হয় বা পড়ানো হয় সেগুলো নিয়ে কথা বলছি। What are the প্রথমে কোশ্চেন আছে what are the drugs used in bronchial asthma? এএনএস চ্যাপ্টারে কোনটা পড়ছো, কোনটা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয় বলো? সালবিটামল। সালবুটামল। এন্ড ওই গ্রুপে কি কি আছে? বিটা 1 অ্যাগোনিস্ট না বিটা 2 অ্যাগোনিস্ট কি কি আছে? সালবুটামল, সালমেটেরল, ফরমেটেরল, বম্বেটেরল, অনেক রকম আছে ড্রাগ। হ্যাঁ, দিস আর দ্য ড্রাগস। আমি কি এটাকে স্ক্রিন বড় করব না এরকম স্ক্রিন রাখবো? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, দেখতে পাচ্ছি। স্লো করবো নাকি মোবাইলে পারবে না? আচ্ছা, জি দেখতে ম্যাম, পাচ্ছ? দেখতে পাচ্ছি। হ্যাঁ, সালবুটামল দেখো লিখেছে ড্রাগ অফ চয়েস ইন অ্যাকিউট নেবুলাইজার, অ্যারোসল, এটা মানে অনেক রকম ফর্মুলেশন। সালমেটেরল এটা হচ্ছে প্রোফাইলেক্সিক পারপাসে ইউজ হয়। এটা অ্যাকিউট অ্যাজমাতে কাজ করবে না, ইমার্জেন্সি পারপাসে না, এটা হচ্ছে প্রোফাইলেক্টিক হিসেবে ইউজ করা হয়। ফরমেটেরল, টার্বুটালাইন, বম্বেটেরল, অনেক ড্রাগ আছে, মেটোপ্রোটেনল। নন সিলেক্টিভ মানে নট অনলি বিটা 2 রিসেপ্টর আর অন্যান্য রিসেপ্টরের উপর কাজ করে, যেমন অ্যাড্রেনালিন, এটাও কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করা হয়। কিন্তু অ্যাড্রেনালিন হচ্ছে তোমার ড্রাগস কি বলে থেরাপিউটিক ইন্ডেক্স লো ড্রাগ। সো এটা আমরা স্পেসিফিক্যালি সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটাকে বলে স্ট্যাটাস অ্যাজমাটিকাস, সিভিয়ার কন্ডিশনে আমরা ইউজ করব, নর্মাল অ্যাজমাতে আমরা ইউজ করি না অ্যাড্রেনালিন। আইসোপ্রেনালিন ক্যান বি ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, কারণ এটা বিটা 2, বিটা 1, বিটা 3 তিনটা রিসেপ্টর উপর কাজ করে। বিটা 2 এর উপর যেহেতু কাজ আছে, আইসোপ্রেনালিন ক্যান বি ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, বাট আইসোপ্রেনালিনেরও কি আছে? সিভিএস কার্ডিয়াক স্টিমুলেটরি ইফেক্ট আছে, বি1 এর উপর কাজ করে। সো এটাও লেস কমনলি ইউজড এবং তেমন ইউজ করা হয় না। ইফিড্রিন অলরেডি তোমরা পড়েছো, মিক্সড অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, কিন্তু এখন আর ইউজ করা হয় না, কিন্তু তোমার ক্লাসিফিকেশনে আসলে এগুলা লিখতে পারো। নন সিলেক্টিভ, অ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন এন্ড ইফিড্রিন। অ্যান্টিমাস্কারনিক ড্রাগ, অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, জিজ্ঞেস করা হয় ভাইবাতে, অনেকবার করে জিজ্ঞেস করা হয়। ইপ্রাটোপিয়াম ব্রোমাইড এন্ড টিওট্রোপিয়াম, দুইটা ড্রাগ আছে, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড এন্ড টিওট্রোপিয়াম, অ্যান্টিমাস্কারনিক ড্রাগ ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। M3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কোন রিসেপ্টর? M3, ব্রঙ্কাসে থাকে M3। তারপর আছে কিছু ইনহেলার হিসেবে স্টেরয়েড ইনহেলার। হোয়াট আর দ্য ইনহেলার ইউজড ইন স্টেরয়েড ইনহেলার ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা? ফ্লুটিকাসন, বেক্লোমেথাসন, ট্রাইমসিনোলন, বুডেসোনাইড, ফ্লুনেসোনাইড, সাইক্লেসোনাইড, মোমেটাসন, এরকম করে আলাদা করে নাম আসবে অস্পিতে, অথবা জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ইনহেলড স্টেরয়েড ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, কিছু নাম বলো, তখন তোমাদের 4-5টা নাম অবশ্যই বলতে হবে। এবং নট অনলি ইনহেলার, সিস্টেমিক স্টেরয়েড কোনগুলা ইউজ হয় ব্রঙ্কিয়াল অ্যাজমাতে? ওরালি আমরা প্রেডনিসোলন নেই, আর ইনজেক্টেবল যদি নেই তাহলে আমরা হাইড্রোকর্টিসন নেই অ্যাজমাতে। হ্যাঁ, ইনজেক্টেবল হাইড্রোকর্টিসন। আর ওরাল স্টেরয়েড যদি নিতে হয় আমরা প্রেডনিসোলন নেই। আর ইনহেলার স্টেরয়েড যদি নিতে হয়, ইনহেলার স্টেরয়েড অনেকগুলো নাম আছে, আমরা ইউজুয়ালি কমনলি ফ্লুটিকাসন, বেক্লোমেথাসন এগুলা বেশি ইউজ করি, ট্রাইমসিনোলন। হ্যাঁ, এছাড়াও তোমার মাস্ট সেল স্ট্যাবিলাইজার আছে, মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়, হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, সো মাস্ট সেলকে স্ট্যাবিলাইজ করে যাতে হিস্টামিন রিলিজ না হয়, এরকম ড্রাগ আছে ক্রোমোলিন সোডিয়াম এন্ড নিডোক্রোমিল সোডিয়াম। তারপর আছে মিথাইল জ্যান্থিন ডিরাইভেটিভ কিছু আছে, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। এবং মিথাইল জ্যান্থিন ডিরাইভেটিভ ড্রাগগুলোর নাম বলো? থিওফাইলিন, থিওব্রোমিন, ডক্সোফাইলিন,
এবং অ্যামাইনোফাইলিন। লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টিলুকাস্ট এন্ড জাফেরলুকাস্ট। মন্টিলুকাস ড্রাগটা তোমরা অলরেডি নাম শুনছো অলরেডি। আমি জানি যে অনেকে খাও, মোনাস বা মন্টিয়ার নামে পাওয়া যায়। কেউ খাও আমাদের ক্লাসে? কেউ খাও? জি ম্যাম। অনেকেই খাও, মন্টিয়ার বা মোনাস নামে পাওয়া যায়। লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। লাইপোঅক্সিজেনেস পাথওয়ে ইনহিবিটর জাইলিউটন, ইট ইজ নট ইউজড নাও। আমাদের দেশে এটা পাওয়া যায় না জাইলিউটন ড্রাগটা। জেনে রাখো যে লাইপোঅক্সিজেনেস পাথওয়ে ইনহিবিটর ইজ দ্য জাইলিউটন। এবং ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি, এটাও আমাদের দেশে নাই। অমালিজুম্যাব, এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা অনেক কস্টলি একটা ড্রাগ ইউজ করা। এছাড়াও তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে, হোয়াট আর দ্য ড্রাগ ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা তো বললা। এভাবেও কোশ্চেনটা হতে পারে, হোয়াট আর দ্য শর্ট টার্ম রিলিভার অথবা হোয়াট আর দ্য লং টার্ম কন্ট্রোলার ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। শর্ট টার্ম রিলিভার মানে অ্যাকিউট অ্যাজমা হইলো, এখন আপাতত ভাবে কিভাবে তুমি রিলিফ করতে পারো অ্যাজমা, হঠাৎ করে টান আসলো অ্যাজমার। অ্যাকিউট কন্ডিশন গুলাতে আমরা বিটা 2 অ্যাগনিস্ট, থিওফাইলিন, অ্যান্টিমাস্কার্নিক এগুলো ইউজ করি। এবং সারা বছর আমরা যাতে অ্যাজমার টান না উঠে, অ্যাজমার ইনসিডেন্ট গুলো না ওঠে, এই জন্য কন্ট্রোল করে রাখার জন্য কিছু স্টেরয়েড ইউজ করতে পারি, মন্টেলুকাস্ট খাইতে পারি, হ্যাঁ, লিউকোট্রিয়েন রিসেপ্টর, তারপর মাস্ট সেল স্ট্যাবিলাইজার গুলো ইউজ করতে পারি। এগুলো হচ্ছে লং টার্ম কন্ট্রোলার বলি আমরা। এভাবে কোশ্চেনটা আসতে পারে, হোয়াট আর দ্য শর্ট টার্ম রিলিভার ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, হোয়াট আর দ্য লং টার্ম কন্ট্রোলার ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। নেক্সট আসো যে মেকানিজম অফ অ্যাকশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, রোল অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। রোল বললে তোমার তিনটা রোল, যে কি, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, কারণ এটা বিটা 2 রিসেপ্টর উপর কাজ করে ব্রঙ্কাসে, এবং ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। নাম্বার 2, এটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর মেডিয়েটর গুলা রিলিজ হওয়া থেকে ইনহিবিট করে। আরেকটা হচ্ছে মাইক্রোভাস্কুলার লিকেজকে ইনহিবিট করে এবং মিউকোসিলারি ট্রান্সপোর্ট এটাকে ইনক্রিজ করে। এগুলো হচ্ছে তোমার রোল। রোল কম আসে, মেকানিজম অফ অ্যাকশনটা বেশি আসে। অর্থাৎ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ সালবুটামল। সালবুটামলের মেকানিজম অফ অ্যাকশনটা জানতে হলে ক্যারজাং এর এই ছবিটা তোমাদের চোখের মধ্যে সবসময় যেন ভাসে। মোবাইলে যারা দেখছো তাদের কি স্ক্রিন পুরোটা এসেছে? জি ম্যাম। আচ্ছা, এই চিত্রটা তোমাদের চোখের মধ্যে ভাসাইতে হবে, মানে এই চেহারাটা চোখ বন্ধ করে যেন চোখের মধ্যে জিনিসটা স্পষ্ট করে ভাসে, এভাবে করে মাথার মধ্যে এই ডায়াগ্রামটা নিয়ে নিতে হবে। এখানে দেখো বিটা 2 অ্যাগনিস্ট, এটিপি থেকে সাইক্লিক এমপি, এটা সাইক্লিক এমপি বাড়ায়, জিএস আমরা জানি তাই না, জিএস কি করে, সাইক্লিক এমপি বাড়ায়, স্টিমুলেটরি। বিটা 2 হচ্ছে জিএস, তাহলে সাইক্লিক এমপি বাড়িয়ে কাজ করে। সেকেন্ড মেসেঞ্জার জি প্রোটিন কাপল রিসেপ্টর, সো সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এমপি তৈরি হয়। এখন এটা কি করে, ভাস্কুলার স্মুথ মাসেল যদিও লেখা, এটা অ্যাকচুয়ালি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলই ধরি আমি, যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল এটা কি করে, মায়োসিন লাইট চেইন কাইনেসকে অ্যাক্টিভেট হইতে দেয় না। এটা কি করে, অ্যাক্টিভেট হতে না দিয়ে মায়োসিন লাইট চেইন কাইনেসকে ফসফোরাইলেট করে ফেলে। তাহলে সাইক্লিক এএমপি বাড়ায় বিটা 2 অ্যাগনিস্ট, ফলে সাইক্লিক এএমপি মায়োসিন লাইট চেইন কাইনেসকে অ্যাক্টিভেশন হতে দেয় না, না দিয়ে কি করে, এটাকে মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট করে। মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট, ফসফোরাইলেশন অফ মায়োসিন লাইট চেইন কাইনেস। ফলে কি হয়, যদি মায়োসিন লাইট চেইন কাইনেস অ্যাক্টিভেটেড হইতো, তাহলে মায়োসিন লাইট চেইন ফসফেট হইতো, অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয়ে কন্ট্রাকশনটা হইতো। যেহেতু মায়োসিন লাইট চেইন কাইনেস অ্যাক্টিভেটেড হয় না, সো আলটিমেটলি মায়োসিন লাইট চেইন ফসফেট তৈরি হয় না, হয়ে যায় কি মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট, নট মায়োসিন লাইট চেইন ফসফেট, মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট হয়ে যায়। ফলে পুরো ঘটনাটার ঘটে না, কন্ট্রাকশন হয় না, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমি দুইটা অ্যান্সার পাবো, তিনটা অ্যান্সার পাবো। এই চিত্রটা যদি আমার মাথার মধ্যে গেঁথে থাকে, আমি তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। একটা হচ্ছে ক্যালসিয়াম কিভাবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলা কিভাবে
মাসেল রিল্যাক্স করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? ইয়ে করে, ভেসেলকে ভেসো ডাইলেটেশন করে। আবার তোমার হার্টে কি করে? কন্ট্রাকশনটাকে ইনহিবিট করে। হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশন এটাকে ইনহিবিট করে। এটা কিভাবে করে? দেখো এখানেও কিন্তু ছবি আছে। ক্যালসিয়াম যদি ঢুকতো তাহলে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স তৈরি হতো। ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স মায়োসিন লাইট চেইনকে মায়োসিন লাইট চেইন অ্যাক্টিভেটেড মায়োসিন, স্টার মার্ক দেওয়া মানে হচ্ছে অ্যাক্টিভেটেড মায়োসিন লাইট চেইন কাইনেজ হইতো। অ্যাক্টিভেটেড মায়োসিন লাইট চেইন কাইনেজ কি করতো? মায়োসিন লাইট চেইনকে মায়োসিন লাইট চেইন ফসফেটে কনভার্ট করতো। অ্যাক্টিন মায়োসিন কাপলিং হইতো, কন্ট্রাকশন হইতো। এখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি ইউজ করো তাহলে কি হবে? ক্যালসিয়াম ঢুকবে না, না ঢুকলে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স হবে না, না হলে কি হবে? মায়োসিন লাইট চেইন কাইনেজ অ্যাক্টিভেটেড হবে না, আলটিমেটলি তোমার অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে না, কন্ট্রাকশন হবে না, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্স হবে। হার্টে যদি এটা হয়, হার্টের তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন ইনহিবিট হবে। তাহলে মেকানিজম আরেকটা পাওয়া গেল। একটা চিত্র থেকে আমি দুইটার মেকানিজম পাইলাম। একটা হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট কিভাবে মাসেল রিল্যাক্স করে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স করে। ক্যালসিয়াম চ্যানেল কিভাবে ব্লকার কিভাবে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্স করে এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমায়। আরেকটা দেখো সাইক্লিক জিএমপি, কোনো কারণে যদি কোনো ড্রাগ দিয়ে সাইক্লিক জিএমপি বাড়ানো যায়, সাইক্লিক জিএমপি নেক্সট স্টেজে কাজ করে মায়োসিন লাইট চেইন ফসফেট, তখন আর মায়োসিন লাইট চেইন ফসফেট থাকে না, মায়োসিন লাইট চেইনে কনভার্ট হয়ে যায়, মানে ডিফসফোরাইলেশন হয়ে যায়, ফলে আবার মাসেলটা রিল্যাক্স করে। তাহলে সাইক্লিক এমপি সাইক্লিক জিএমপি কিভাবে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স করে এটা আমাদের জানা হলো। এখানে কোনো কনফিউশন আছে কিনা? ম্যাম কাইনেস ফসফেটটা কি ইনহিবিট মানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে মায়োসিন লাইট চেইন কাইনেস আর একটা হচ্ছে মায়োসিন লাইট চেইন ফসফেট। কাইনেস নাই, কাইনেসটা অ্যাক্টিভেটেড হইতে হবে, অ্যাক্টিভেটেড মায়োসিন লাইট চেইন কাইনেস হতে হবে। এটা যদি ফসফোরাইলেট হয়ে যায় তাহলে আর অ্যাক্টিভেশন হবে না। আবার পরের স্টেজে মায়োসিন লাইট চেইন যেখানে কাইনেস নাই, শুধু মায়োসিন লাইট চেইন আছে, সেটা কন্ট্রাকশন করতে হলে এটাকে ফসফোরাইলেশন হতে হবে, মায়োসিন লাইট চেইন ফসফেট হতে হবে, তাইলে কন্ট্রাকশনটা করবে। এটা আবার ডিফসফোরাইলেশন হয়ে গেলে, মানে ফসফোরাইলেশন বাদ হয়ে গেলে রিল্যাক্স হয়ে যাবে। আবার বুঝো ঘটনাটা। মায়োসিন লাইট চেইন কাইনেস, এটাকে ফার্স্টে এটা কন্ট্রাকশন করতে হলে এটা মাস্ট বি অ্যাক্টিভেটেড হইতে হবে, মায়োসিন লাইট চেইন কাইনেস। মায়োসিন লাইট চেইন কাইনেসকে ইনঅ্যাক্টিভ করার উপায় হচ্ছে মায়োসিন লাইট চেইন কাইনেসের সাথে একটা ফসফেট যোগ করে দেওয়া। ফসফোরাইলেশন যদি হয় এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সাইক্লিক এএমপি বিটা টু অ্যাগনিস্ট সাইক্লিক এএমপি বাড়ায়, সেটা মায়োসিন লাইট চেইন কাইনেসকে ইনঅ্যাক্টিভ করে ফেলে কিভাবে? বাই কনভার্ট মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট, ফলে মায়োসিন লাইট চেইন কাইনেস আর অ্যাক্টিভেটেড হয় না, পরের স্টেপটা আর হয় না, ফলে কন্ট্রাকশন করার কথা কন্ট্রাকশন হয় না, মাসেলটা রিল্যাক্স হয়ে থাকে। ঠিক আছে, এই ছবিটা যদি তোমার চোখের মধ্যে ভাসে, তোমাদের মেকানিজম অফ অ্যাকশন আর মুখস্থ করার দরকার নাই, তোমরা এটাই বলবা যে বিটা টু অ্যাগনিস্ট বাইন্ডস ইনকেস সাইক্লিক এএমপি বিকজ ইট ইজ জিএস, সাইক্লিক এএমপি বাড়ায়, সাইক্লিক এএমপি বাড়ালে মায়োসিন লাইট চেইন কাইনেস অ্যাক্টিভেটেড হয় না, না হয়ে এটা কি হয়? ফসফোরাইলেট হয়ে যায়, ফলে অ্যাক্টিভেটেড মায়োসিন লাইট চেইন কাইনেস আর কি করতে পারে না? মায়োসিন লাইট চেইন ফসফেট করতে পারে না, অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয় না, কন্ট্রাকশন হয় না, মাসেল রিল্যাক্স হয়ে থাকে। এই কথাটাই কিন্তু এখানে বলছি। দেখো বিটা টু অ্যাগনিস্ট সাইক্লিক এএমপি বাড়ালে কি হবে? ইনঅ্যাক্টিভেশন অফ মায়োসিন লাইট চেইন কাইনেস বাই ফসফোরাইলেশন, মানে ফসফোরাইলেট হয়ে যায়, প্রডিউস মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফেট, ফলে ল্যাক অফ অ্যাক্টিভেশন অফ মায়োসিন লাইট চেইন কাইনেস, নো কনভার্সন অফ মায়োসিন লাইট চেইন ইনটু মায়োসিন লাইট চেইন ফসফেট। এখানে কিন্তু কাইনেস নাই, উপরের স্টেপে কাইনেস ছিল। নো কন্ট্রাকশন অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, ব্রঙ্কোডাইলেটেশন। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। বোঝাটা কেমন জানি গলাটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এছাড়াও তোমার ইনহিবিট ইনফ্ল্যামেটরি সেল, মাস্ট সেল, বেজোফিল কে ইনহিবিট করে সালবুটামল, মিউকোসিলারি অ্যাকশন
লাংসের ইনক্রিজ করে, মাইক্রোভাস্কুলার পারমিবিলিটি কমায়, ফলে ইডিমা হয় না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু মেইন মেকানিজম ইজ দা হিয়ার। এই মেকানিজমটা আগে বলতে হবে, তারপর তোমরা সময় পাইলে এগুলা লিখবা, না সময় পাইলে লিখতে পারবে না, কিন্তু লিখলে আরো ভালো নাম্বার পাওয়া যাবে। পুরো ফুল নাম্বার পাওয়ার জন্য এই কয়েকটা পয়েন্ট এক্সট্রা লিখতে পারো। তারপর আসো সালবুটামলের অ্যাডভার্স ইফেক্ট। সালবুটামল হচ্ছে পালপিটেশন করে, অ্যারিথমিয়া করে, যেটা কোশ্চেন আসে। তারপর ট্রিমর, রেস্টলেসনেস, ইনসমনিয়া, এংজাইটি করে। এখন বলতে পারো যে সিভিএস এ কেন পালপিটেশন এবং অ্যারিথমিয়া করবে? কারণ সিভিএস এ সালবুটামল তো বিটা 2 অ্যাগনিস্ট, হার্টের উপর কোনো কাজ নাই, বিটা 1 এর উপর তার কোনো কাজ নেই, তাহলে কেন হার্ট রেট বাড়াবে, ট্যাকিকার্ডিয়া করবে, কেনই বা অ্যারিথমিয়া করবে? আচ্ছা, এটা পরে দেখতেছি। সিএনএস এটা ট্রিমর করে, সিএনএস থেকে ট্রিমর হতে পারে, রেস্টলেসনেস, ইনসমনিয়া, এংজাইটি। এগুলা এখন কেন হয়? এগুলা হয় হচ্ছে তোমরা অলরেডি পড়ছো, ম্যাম পড়াইছে যে প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালে আলফা 2 ছাড়া আরেকটা আছে বিটা 2 রিসেপ্টর, এবং বিটা 2 রিসেপ্টর অলসো প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালে যে বিটা 2 রিসেপ্টর আছে ওটার কাজ হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়ানো, নরঅ্যাড্রেনালিন রিলিজ করা। আবার ভেসোমোটর সেন্টার ইন দা ব্রেন, সেখানেও তোমার নরঅ্যাড্রেনালিন রিলিজ করে, বিটা 2 এর কাজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন। সেই সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে সেটা হার্টের উপর ইফেক্ট ফেলে, সো হার্টে পালপিটেশন এবং অ্যারিথমিয়া হয়। নট ডিরেক্টলি অ্যাক্ট অন দা হার্ট, it act on the beta 2 receptor in the presynaptic nerve terminal and act on the beta 2 receptor in the vasomotor center of the brain. এই কারণে সেন্ট্রালি এবং পেরিফেরালি হচ্ছে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালের কারণে এই ইফেক্টটা হচ্ছে হার্টে, নট ডিরেক্টলি বিটা 1 এর কারণে, কারণ বিটা 1 এর উপর সে বাইন্ড করে না, সে তো বিটা 2 রিসেপ্টর। সিএনএস এও একই কারণে, এই যে ভেসোমোটর সেন্টারে বিটা 2 রিসেপ্টর sympathetic stimulation বাড়ায়, that's why restlessness, insomnia, anxiety লকে। সিএনএস এ নরঅ্যাড্রেনালিন বা সিম্প্যাথেটিক স্টিমুলেশন রেস্টলেসনেস, ইনসমনিয়া, অ্যাংজাইটি করে। তোমরা অলরেডি পড়ছো এমফেটামিন, মেথঅ্যামফেটামিন, ইয়াবা, হ্যাঁ, ওরাও কিন্তু নরঅ্যাড্রেনালিন রিলিজ করে কাজ করে। তেমনি ঘুম হয় না, হ্যাঁ, তারপর কনসেন্ট্রেশন খুব বেশি বাড়ে, এংজাইটি হয়, রেস্টলেসনেস হয়, ঘুম হবে না, হ্যাঁ, এগুলা হয়। মূলকভাবে ইনহ্যালেশনাল রুট ইউজ করি, আমরা বলি অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি। ড্রাগটা যদি আমি অ্যানাটমিক্যালি শুধুমাত্র সরাসরি আমি ব্রঙ্কাসে পৌঁছাই, তাহলে আমার এই ইফেক্ট গুলো তুলনামূলক কম হবে, ওরাল রুটে বেশি হবে। কারণ ওরাল রুটে গেলে এটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, সিস্টেমিক সার্কুলেশনে গেলে ওর কোনো বাধা নেই, সে সমগ্র জায়গায় ছড়ায় পড়তে পারে বডিতে। কিন্তু আমি যদি অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি করি, শুধুমাত্র ইনহ্যালেশনাল রুটে ব্রঙ্কাসে ড্রাগটা দেই, এই ধরনের অ্যাডভার্স ইফেক্ট গুলাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। স্কেলটাল মাসেলের উপর বিটা 2 এর কাজ হচ্ছে ট্রিমর, একটা সেন্ট্রালিও ট্রিমর করে, স্কেলটাল মাসেলের উপরও সে বিটা 2 কাজ হচ্ছে ট্রিমর করে। এছাড়াও কনস্টিপেশন, কনস্টিপেশন কেন করে ব্যাখ্যাটা কি? বিটা 2 এর কাজ হচ্ছে রিল্যাক্স করা, জিআইটি স্মুথ মাসেল রিল্যাক্স করে, যখনই একটা মাসেল রিল্যাক্স করবে তার অ্যাসোসিয়েটেড স্ফিংটার কন্ট্রাকশন করবে আলফা 1 ইফেক্টের কারণে, ফলে যেহেতু এটা রিল্যাক্স হবে, কোনো কি বলে এটাকে, মানে কনস্টিপেশন কারণ কি, মানে স্ফিংটারটা ক্লোজ হয়ে যাবে, মাসেলটা রিল্যাক্স হয়ে যাবে, হ্যাঁ, প্রোপাগেশনটা হবে না ঠিক মতো, এটাকে বলছে। তাহলে কনস্টিপেশন হচ্ছে। ইউরিনারি রিটেনশন কেন হচ্ছে? একইভাবে ব্লাডারের মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, ওদিকে স্ফিংটারটা ক্লোজ হয়ে যায়, ইউরিনারি রিটেনশন হয়, মাসেলস রিল্যাক্স হয় বিটার কারণে। হাইপসিং করে, আর কোনো কথা আছে? ইউটেরাসের উপর কি ইফেক্ট হবে বলো তো? ইউটেরাসে কি করবে? বিটা 2 কাজ কি? রিল্যাক্সেশন করবে, তাহলে ইউটেরাইন মাসেলটাকেও সে রিল্যাক্স করবে, এবং এইটার ইউজ আমরা পড়বো, হ্যাঁ, এটাও ইউজ আছে, ইউটেরাইন মাসেলটা রিল্যাক্স করা। এখন তারপর দেখো টলারেন্স হবে, টলারেন্স হচ্ছে ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর। সালবুটামল রিসেপ্টর ডাউন রেগুলেশন বিকজ ইট ইজ দ্য অ্যাগনিস্ট, তাহলে রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়। ডাউন রেগুলেশন হলে কি হবে? রিসেপ্টর এক পর্যায়ে গিয়ে আর কাজ করে না ড্রাগটা। টলারেন্স মানে কি? ড্রাগটা তার থেরাপিউটিক ডোজে আর কাজ করে না, ডোজটা বাড়ালে আবার কাজ করে,
এটা হচ্ছে টলারেন্সের ডেফিনেশন। এখন তুমি সালবুটামল দিলে একটা পর্যায়ে দেখবা যে অনেকদিন ড্রাগটা ইউজ করলে এই ড্রাগটার কাজ করছে না, বিকজ অফ বিটা টু রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়ে যায়। সো আমার পেশেন্টের প্রতি অ্যাডভাইস কি হবে, যতক্ষণ আপনার অ্যাজমা সমস্যা থাকবে আপনি খাবেন, যখন ভালো বোধ করবেন ড্রাগটা বন্ধ করে দিবেন, ড্রাগটা আর কন্টিনিউ করবেন না। সো এই ড্রাগটা লেখার সময় চলবে লেখা যাবে না, লিখতে হবে 2 মাস বা 3 মাস, তারপর আবার আপনি দেখা করবেন, ফলো আপে আসবেন, তারপর আবার ওষুধ চেঞ্জ করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। ওই সালবুটামল ড্রাগটা দিয়ে ওরাল দিয়ে তুমি চলবে লিখে দেওয়া যাবে না। হাইপোক্যালেমিয়া, বিটা টু আবার কি করে, বিটা টু এর কাজ হচ্ছে পটাশিয়ামকে সেলের ভিতর ঢোকানো, ফলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। তাহলে এতগুলো অ্যাডভার্স ইফেক্ট, প্রত্যেকটা অ্যাডভার্স ইফেক্টের তোমার ব্যাখ্যা আছে যে কোনটা কেন করে। হ্যাঁ, তারপর দেখো সালমেটরল ইজ লং অ্যাক্টিং দেন সালবুটামল। সালবুটামল হচ্ছে শর্ট অ্যাক্টিং, সালমেটরল হচ্ছে লং অ্যাক্টিং। ওয়াই সালমেটরল ইজ লং অ্যাক্টিং? এটা হচ্ছে হাইলি লিপিড সলিবল এবং এটা অ্যাটাচ টু দ্য মুরিং মলিকুল ইন দ্য ভিসিনিটি অফ দ্য রিসেপ্টর। মুরিং মলিকুল হচ্ছে একটা অ্যাঙ্করের মতো, জাহাজের আংটা যেমন থাকে, জাহাজকে আটকায় রাখা হয়, এরকম অ্যাঙ্করের মতো একটা ইয়ে থাকে রিসেপ্টরের কাছে, একটা আংটার মতো থাকে, ওই আংটার মধ্যে তোমার সালমেটরলটা আটকায় থাকে এবং এটা স্লোলি রিলিজ হয়, লং টার্ম ধরে রিলিজ হয়, সো এটা লং অ্যাক্টিং। এবং লংগেস্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট ইজ দ্য ব্যাম্বুটেরল, যদিও এটা তেমন ইউজ নাই, আমাদের দেশে পাওয়া যায় না, সো আমরা সালমেটরল, সালবুটামল এগুলাই বেশি ধরি। অ্যাডভান্টেজ অফ ইনহেলড সালবুটামল, জানোই যে সিস্টেমিকের থেকে ইনহেলড এর অ্যাডভান্টেজ বেশি হবে, কারণ এটা সরাসরি ব্রঙ্কাসে যাচ্ছে, সো এটার সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট কম হবে। অ্যানাটমিক্যাল সিলেক্টিভ ড্রাগ, র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে, এবং সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট গুলা কম হয়। ব্যাম্বুটেরল হচ্ছে লংগেস্ট অ্যাক্টিং, একটু ইনফরমেশন দিয়ে রাখো, সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে মেটাবোলাইজ হয়। সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে কি কি ড্রাগ মেটাবলিজম হয় বলো তো, অলরেডি পড়ছো? Saxametonium. হুম, সাক্সামিথোনিয়াম, সাক্সামেথোনিয়াম, এই যে এখন পড়লাম ব্যাম্বুটেরল, আর টেস্ট চ্যাপ্টার পড়বো এস্টার টাইপ অফ লোকাল অ্যানেস্থেটিক। তাহলে 3টা গ্রুপের ড্রাগ মেটাবলিজম হয় সিউডোকোলিনেস্টারেজ দিয়ে, সাক্সামেথোনিয়াম, ব্যাম্বুটেরল and ester type of local anesthetic. Indication of selective beta 2 agonist, ইন্ডিকেশন ওভাবে আসে না। তারপর দেখো অ্যাকিউট অ্যাজমাতে আমরা দিব সালবুটামল, কারণ অ্যাকিউটলি এটা কাজ করবে, এটা শর্ট অ্যাক্টিং ড্রাগ। লং অ্যাক্টিং ড্রাগ সালমেটরল, ফরমেটরল, এটা হচ্ছে ক্রনিক অ্যাজমাতে কাজ করবে, এটা ইমার্জেন্সি পারপাসে কাজ করবে না। হ্যাঁ, এটা তুমি দিলা, এটা অনেকদিন ধরে আস্তে আস্তে কাজ করবে। সিওপিডি লং গুলা এই সালমেটরল, ফরমেটরল। ক্রনিক ব্রঙ্কাইটিস, যেটা জিজ্ঞাসা করে পরীক্ষাতে, নকটার্নাল অ্যাজমাতে কোনটা দিবা? নকটার্নাল অ্যাজমা মানে হচ্ছে রাতের অ্যাজমা। নকটার্নাল অ্যাজমা যদি রাত হচ্ছে তোমার তারপর এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমাতে কোনটা নিবা? ফরমেটরল নিতে পারি। আরেকটা বলছি যে বিটা টু অ্যাগনিস্ট হচ্ছে ইউটেরাসকে রিল্যাক্স করে, তো এইটাকে আমরা রিটোড্রিন ইউজ করি, এই জন্য আমরা রিটোড্রিন হচ্ছে অ্যানাদার বিটা টু অ্যাগনিস্ট ড্রাগ, ইউটেরাসে কাজ করে। এটা কি করে? ডিলে করে প্রিম্যাচিউর লেবার। অনেক সময় 7 মাসে কন্ট্রাকশন শুরু হয়ে যায় ইউটেরাসের, 8 মাসে কন্ট্রাকশন শুরু হয়ে যায়, বাচ্চা তখনও প্রিম্যাচিউর ডেলিভারি হওয়ার চান্স থাকে, সেটাকে প্রিভেন্ট করা যায়, মাসেলটাকে রিল্যাক্স করে ফেলা যায় রিটোড্রিন দিয়ে, ফলে ইউটেরাইনার কন্ট্রাকশন করে না, প্রিম্যাচিউর ডেলিভারি প্রিভেন্ট করা যায় রিটোড্রিন। ওই সালবুটামল, সালমেটরলের কাজ করে, এটা স্পেসিফিক ইউটেরাসের বিটা টু এর উপর কাজ করে বেশি, ভালো হচ্ছে রিটোড্রিন। তারপরে বললাম যে বিটা টু অ্যাগনিস্ট হাইপোক্যালেমিয়া করে, সো হাইপার ক্যালেমিক ফ্যামিলিয়াল পিরিয়ডিক প্যারালাইসিস একটা ডিজিজ আছে, ওখানে বিটা টু অ্যাগনিস্ট দেওয়া যেতে পারে, ফলে এটা কি করবে? মাসেল পটাশিয়ামকে মাসেলের ভিতর ঢুকাবে এবং হাইপোক্যালেমিক ইফেক্ট দিবে। দিস আর দ্য ইন্ডিকেশন অফ বিটা টু অ্যাগনিস্ট। ঠিক আছে।
তারপরে তোমরা যে আইসোপেনালিন, ইপিনিফ্রিন এগুলা ইউজুয়ালি কি করে, হার্টের উপর ইফেক্ট আছে, এই কারণে আমরা এই যে ইপিনিফ্রিন, অ্যাড্রেনালিন, আইসোপেনালিন এগুলো আমরা সহজে ইউজ করতে চাই না। এগুলো আমরা সিভিয়ার অ্যাজমা না হলে, খুব ইমার্জেন্সি কন্ডিশন না হলে, নর্মাল অ্যাকিউট অথবা ক্রনিক অ্যাজমাতে ইউজ করি না। আমরা সিভিয়ার অ্যাকিউট স্টেরয়েড। সালমেট্রোল কখনোই একা একা কমই পাওয়া যায়, এটা সালমেট্রোল একা অনেক সময় কম ইউজ হয়, এটা সালমেট্রোলের সাথে ফ্লুটিকাসন অ্যাড হয়ে ইউজ হয়। দেখবা যে ড্রাগের সাথে প্রিপারেশন ইউজ করা হয়। এটা কেন জিজ্ঞেস করবে, জাস্টিফাই দ্য কম্বিনেশন অফ ইউজ অফ সালমেট্রোল অ্যান্ড ফ্লুটিকাসন, জাস্টিফাই করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেরয়েড চ্যাপ্টার থেকেও যেমন ধরবে, আবার এএনএস থেকেও তেমন ধরবে। সালমেট্রোল হচ্ছে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, এটা কি করে, ব্রঙ্কোডাইলেট করে। আর স্টেরয়েড হচ্ছে ব্রঙ্কোডাইলেটেশন ইফেক্ট তার নাই, সে কি করে, ইনফ্লামেশন কমায়, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, হাইপার রিঅ্যাক্টিভিটি কমায়। এছাড়াও ফ্লুটিকাসনের কি ইফেক্ট আছে, পারমিসিভ ইফেক্ট আছে। পারমিসিভ ইফেক্ট আমরা অলরেডি পড়াইছি তোমাদের এন্ডোক্রাইন চ্যাপ্টারে, 3rd ইয়ারে, ভুলে গেছো মনে হয়। পারমিসিভ ইফেক্ট মানে পারমিট করে, ইট পারমিট এন্ডোজেনাস ক্যাটেকোলেমাইন টু ডাইলেট ব্রঙ্কাস। পারমিসিভ ইফেক্ট মানে ইট পারমিট এন্ডোজেনাস ক্যাটেকোলেমাইন টু ডাইলেট ব্রঙ্কাস, মানে পারমিশন দেয় ক্যাটেকোলেমাইনকে, এই ক্যাটেকোলেমাইন যাও ব্রঙ্কাসকে ডাইলেট করো। ক্যাটেকোলেমাইন আমাদের বডিতে কি আছে, অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনকে সে পারমিশন দেয় যে তুমি ব্রঙ্কাসকে ডাইলেট করো, তাহলে ব্রঙ্কাস ডাইলেটেশন হয়, তাহলে ইনডিরেক্টলি সে ব্রঙ্কাসকে ডাইলেট করতেছে স্টেরয়েড পারমিসিভ ইফেক্টের মাধ্যমে। তাহলে দুইটা মিলে সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যাবে, সালমেট্রল প্লাস ফ্লুটিকাসন। তাহলে তুমি বলবা যে কেন, জাস্টিফাই, বিকজ সালমেট্রল তো ব্রঙ্কোডাইলেট করেই, আর ফ্লুটিকাসন ইনফ্লামেশন হাইপার অ্যাক্টিভিটি কমায়, প্লাস ফ্লুটিকাসনের পারমিসিভ ইফেক্ট আছে, ইট পারমিট এন্ডোজেনাস ক্যাটেকোলেমাইন টু ডাইলেট ব্রঙ্কাস। দুইটা মিলে সিনার্জিস্টিক ইফেক্ট হবে এবং ব্রঙ্কাসটা ভালো মতো ডাইলেট হবে, ইনফ্লামেশন কমবে। সো এই কারণে সালমেট্রল ফ্লুটিকাসন একসাথে কম্বাইন করে ইউজ করা হয়। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, ma'am. জি ম্যাম। ধ্রুব বিশ্বাস, বলো তো হোয়াট ইজ পারমিসিভ ইফেক্ট? ধ্রুব বিশ্বাস। ম্যাম হ্যালো, আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ বলো, পারমিসিভ ইফেক্ট কি জিনিস বলো তো? ম্যাম পারমিট করে পারমিসিভ ইফেক্ট। কাকে পারমিট করে? ম্যাম পারমিট করে, কাকে পারমিট করে? আমার বডিতে যে এন্ডোজেনাস ক্যাটেকোলেমাইন আছে, কে, অ্যাড্রেনালিন। জি ম্যাম। অ্যাড্রেনালিনকে সে পারমিট করে যে অ্যাড্রেনালিন তুমি ব্রঙ্কাসকে ডাইলেট করো। অ্যাড্রেনালিন কিভাবে ব্রঙ্কাসকে ডাইলেট করবে বলো তো? কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে ব্রঙ্কাসকে ডাইলেট করবে? ম্যাম অ্যাড্রেনালিন হচ্ছে বিটা 2। সে বিটা 2 রিসেপ্টরকে, তাহলে সে পারমিশন দেয় অ্যাড্রেনালিনকে যে অ্যাড্রেনালিন যাও তুমি ব্রঙ্কাসকে ডাইলেট করো। কে পারমিট করবে? পারমিশনটা দিবে কে? বস কে? ম্যাম পারমিশনটা দিবে পারমিসিভ ইফেক্টটা কার আছে? পারমিসিভ ইফেক্টটা কার আছে? এই যে অ্যাড্রেনালিনকে পারমিট করলো, পারমিসিভ ইফেক্টটা কার? ম্যাম ম্যাম পারমিসিভ ইফেক্ট হচ্ছে ফ্লুটিকাসন। ফ্লুটিকাসন হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েডের পারমিসিভ ইফেক্ট আছে, ঠিক আছে। হ্যাঁ। তারপর আসলে দেখো জ্যানথিন ডিরাইভেটিভ ড্রাগ কি কি আছে।
যেগুলো ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয়, আমরা বলি মিথাইল জ্যান্থিন। মিথাইল জ্যান্থিন ডেরিভেটিভ ড্রাগ হচ্ছে থিওফাইলিন, থিওব্রোমিন, ক্যাফেইন, অ্যামাইনোফাইলিন, এবং এরা হচ্ছে মিথাইল জ্যান্থিন। সবগুলো কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয় না। এর মধ্যে থিওফাইলিন এবং অ্যামাইনোফাইলিন এই দুইটা ড্রাগ ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয়। কিন্তু হোয়াট আর দ্য মিথাইল জ্যান্থিন ডেরিভেটিভ ড্রাগ, এটা বললে আমরা চারটা ড্রাগের নাম বলবো: থিওফাইলিন, থিওব্রোমিন, ক্যাফেইন এবং অ্যামাইনোফাইলিন। থিওফাইলিন হচ্ছে 1,3-ডাইমিথাইল জ্যান্থিন, থিওব্রোমিন হচ্ছে 3,7-ডাইমিথাইল জ্যান্থিন, ক্যাফেইন হচ্ছে 1,3,7-ট্রাইমিথাইল জ্যান্থিন। আচ্ছা, এই এত দরকার নেই আমরা মনে রাখা। যেটা মনে রাখতে হবে থিওফাইলিন আর অ্যামাইনোফাইলিন, এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। থিওফাইলিন হচ্ছে 1,3-ডাইমিথাইল জ্যান্থিন এবং অ্যামাইনোফাইলিন হচ্ছে থিওফাইলিন প্লাস ডাইইথাইলামাইন কমপ্লেক্স, ডাইইথাইলিন ডায়ামিন কমপ্লেক্স। তাহলে এই দুইটা মিলে এই দুইটা আমার জানা লাগবে এটা স্ট্রাকচারটা। এবং এই থিওফাইলিন অ্যামাইনোফাইলিন দুইটাই কিন্তু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ। সোর্স কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্ল্যান্ট সোর্সের নাম অনেকগুলা জানতে হয়। কি কি জানতে হয়? প্ল্যান্ট সোর্সের নাম জানতেই হবে হচ্ছে অ্যাট্রোপিন, প্ল্যান্ট সোর্স হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা। জানতেই হবে মরফিন, প্ল্যান্ট সোর্স হচ্ছে সিডস অফ পপি গাছের সিডস, সায়েন্টিফিক নেম হচ্ছে পেপাভার সমনিফেরাম, আমরা নেক্সটে পড়বো। জানতেই হবে কুইনিন আমরা সিনকোনা বার্গ থেকে আসে, সিনকোনা গাছের বার্গ থেকে। জানতেই হবে ডিগক্সিন, আমরা নেক্সট সিভিএসএ পড়বো। ডিগক্সিন ডিজিটালিস লানাকা থেকে আসে, পারপুরা থেকে আসে। থিওফাইলিন জানতে হবে, টি থেকে আসে, টি। ক্যাফেইন আসে কফি থেকে, থিওব্রোমিন আসে কোকোয়া থেকে। অ্যাজমা সমস্যা হইলে, ঠান্ডা লাগলে আমরা চা কফি বলি যে বেশি করে খাও, চা খাও, কফি খাও। কেন? কারণ এদের ব্রঙ্কোডাইলেটিং ইফেক্ট আছে। হ্যাঁ, কারণ এদের সোর্স থেকে, এই দেখো, এই টি থেকে কফি থেকে ড্রাগ তৈরি হয়, ক্যাফেইন এবং থিওফাইলিন। থিওফাইলিন হচ্ছে সোর্স হচ্ছে টি। তাহলে থিওফাইলিন কিভাবে কাজ করে? থিওফাইলিন হচ্ছে ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর। ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর। ফসফোডাইএস্টারেজ এনজাইমটার কাজ কি? এটা সাইক্লিক এএমপি কে মেটাবলিজম করে, সাইক্লিক এএমপি কে ডিগ্রেডেশন করে। ফলে সাইক্লিক এএমপি কি হয়ে যায়? এএমপি তে কনভার্ট হয়। এখন থিওফাইলিন দিলাম, ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিট হইলো, ফলে সাইক্লিক এএমপি আর মেটাবলিজম হইলো না, ফলে সাইক্লিক এএমপি বাড়লো। সাইক্লিক এএমপি বাড়লে কি হবে? সেম ঘটনা অফ এই স্ট্রাকচার। সাইক্লিক এএমপি বাড়লে কি হবে? অলরেডি তোমরা সালবুটামলের মেকানিজমে পড়ে ফেলছো। সাইক্লিক এএমপি কে মেটাবলিজম করে হচ্ছে ফসফোডাইএস্টারেজ এনজাইম। ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর যদি ইউজ করা যায়, সাইক্লিক এএমপি মেটাবলিজম হবে না, ফলে সাইক্লিক এএমপির পরিমাণ বাড়বে। বাড়লে সেটা কিভাবে কাজ করে আমরা সালবুটামলের মেকানিজমে পড়ছি, সেম মেকানিজম আমি থিওফাইলিনে বলতে পারবো। শুধু আমাকে আগে লাগাইতে হবে যে ইট ইজ এ ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর, ফলে নো মেটাবলিজম অফ সাইক্লিক এএমপি, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সাইক্লিক এএমপি। তারপর বাকিটা তুমি সেম মেকানিজমে বলে যাবা, ঠিক আছে? আবার ফসফোডাইএস্টারেজ এনজাইম আবার শুধু সাইক্লিক এএমপি কে না, সাইক্লিক জিএমপি কেও কিন্তু মেটাবলিজম করে, ফলে সাইক্লিক জিএমপি বাড়ে। সাইক্লিক জিএমপি বাড়লে পরের স্টেপে কাজ করে, এটা দেখো এই ছবিটা। সাইক্লিক জিএমপি বাড়লে মায়োসিন লাইট চেইন ফসফেট is converted to myosin light chain, ফলে মাসেল রিল্যাক্সেশন। তাহলে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে গেল। সাইক্লিক এএমপি বাড়লেও ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স হবে, সাইক্লিক জিএমপি বাড়লেও ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স হবে। এবং সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি দুইটাই মেটাবলিজম হয় ফসফোডাইএস্টারেজ এনজাইম দিয়ে। এখন ফসফোডাইএস্টারেজ এনজাইমকে যদি ইনহিবিট করে ফেলি, সাইক্লিক এএমপিও বাড়বে, সাইক্লিক জিএমপিও বাড়বে। বাড়লে এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স হবে। কিভাবে হবে? সালবুটামলের মেকানিজমটা এবং সাইক্লিক জিএমপি কিভাবে ইনহিবিট করবে, যে মায়োসিন লাইট চেইন ফসফেটটা ডিফসফোরাইলেশন হয়ে যাবে, ডিফসফোরাইলেশন। ফলে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে না, মাসেল রিল্যাক্স হবে। এইটুক পর্যন্ত কি বোঝা হয়েছে কিনা? Yes, ma'am.
Yes, ma'am. Yes, ma'am. তাহলে থিওফাইলিন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল কিভাবে রিল্যাক্স করে মেকানিজমটা আমাদের জানা হলো। হ্যাঁ, ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিশন করে কাজ করে। এছাড়াও আরো 2-3টা মেকানিজম আছে। এইটাই যদি তোমরা লিখো খুবই ভালো কথা, নাম্বার কাটার কোনো উপায় নেই। যদি আরো 2-3টা পয়েন্ট এক্সট্রা লিখো তাহলে ভেরি মানে সবাই ভালো নাম্বার পাওয়ার জন্য এটা এইটুক লিখলে পাস। আর এক্সট্রা পয়েন্ট গুলা লিখলে হচ্ছে আমরা বেশি নাম্বার পাওয়ার জন্য পয়েন্ট গুলো আমরা লিখতে পারি। যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহিবিশন অফ দ্য ফসফোডাইএস্টারেজ এনজাইম কি করে, ইনফ্ল্যামেটরি সেল রিডিউস দ্য রিলিজ অফ সাইটোকাইন এবং কেমোকাইন, এর ফলে কিছুটা ইনফ্লামেশন কমে। এছাড়াও তোমার থিওফাইলিন এরা কি করে, অ্যাডিনোসিন রিসেপ্টরকে ইনহিবিট করে। অ্যাডিনোসিন রিসেপ্টরকে ইনহিবিট করলে হিস্টামিন রিলিজ হয় না। হিস্টামিনের কাজ আবার ব্রঙ্কো কনস্ট্রিকশন করা, ফলে হিস্টামিন যেহেতু রিলিজ হবে না, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না, এভাবে সে কাজ করতে পারে। আরেকটা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ হিস্টোন ডি অ্যাসিটাইলেশন, এটা ক্যাটজাং এর কথা তো, সব বই অন্যগুলো আছে, এই লাইনটা ক্যাটজাং এ আছে। হিস্টোন ডি অ্যাসিটাইলেশনটাকে এনহ্যান্স করে, বাড়ায়। হিস্টোনের অ্যাসিটাইলেশন হচ্ছে ইনফ্ল্যামেশনের জন্য রেসপন্সিবল, ফলে হিস্টোনের ডি অ্যাসিটাইলেশন করলে ইনফ্ল্যামেশনটা কমে। তাহলে এভাবে তারা কাজ করে। হ্যাঁ, তাহলে এক্সট্রা কিছু পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো নাম্বার বেশি পাওয়ার জন্য, কিন্তু মেইন এই পয়েন্টটা ভালো করে বলতে হবে। এটা সাইক্লিক এমপি বাড়ায়, সাইক্লিক জিএমপি বাড়ায়। আমি কিন্তু এখানে পুরোটা বর্ণনা করি নাই, কারণ এই পুরোটা বর্ণনার দায়িত্ব তোমাদের। বাকি সাইক্লিক এমপি সাইক্লিক জিএমপি কিভাবে ব্রঙ্কিয়াল ও স্মুথ মাসেল রিল্যাক্স করে সেটা তোমরা লিখতে পারো, যদি ওই পরীক্ষার নাম্বারের প্যাটার্ন অনুযায়ী কত নাম্বার আসলো, পুরো 3.5 আসলে তোমাকে পুরোটাই সুন্দর করে লিখতে হবে, 1 নাম্বার আসলে শর্ট করে লিখবা, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ থিওফাইলিন, অন্যবার কোনোভাবে আমি এটা ইম্পর্টেন্স দেই নাই কখনো, কিন্তু দেখলাম যে 2-1 বার রিটেনে চলে আসছে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ থিওফাইলিন রিটেনে আসে এবং তোমরা তখন সবাই আকাশ থেকে পড়ো, এটা একটু কম পড়া হয় ইউজুয়ালি, মেকানিজম পড়ে আর পড়া হয় না বাকিগুলা। একটু একটু জেনে রাখা ভালো যে এগুলা কি করে, ট্রিমর, অ্যালার্টনেস, হ্যাঁ, তারপরে বেশি ওভারডোজ নিলে কনভালশন হতে পারে, সিভিএস এ হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, জিআইটি তে অ্যাসিড সিক্রেশন বাড়ায়, কিডনিতে এটা উইক ডায়োটিক হিসেবে কাজ করে, জিএফআর বাড়ায়, ব্রঙ্কাসে ব্রঙ্কোডাইলেট করে, স্কেলটাল মাসেলে কি করে, কন্ট্রাকশন করে, এবং স্কেলটাল মাসেলের কন্ট্রাক্টিলিটিটা ইমপ্রুভ করে। তো সিওপিডি পেশেন্টদেরকে আমরা থিওফাইলিন দেই, ডক্সিফাইলিন দেই, থিওফাইলিন দেই, এই গ্রুপগুলো ড্রাগ দেই, বিকজ অফ এরা কন্ট্রাক্টিলিটি বাড়ায়, ফলে ডায়াফ্রাম এবং রেসপিরেটরি মাসেলের কন্ট্রাক্টিলিটি বাড়ে, ফলে ভেন্টিলেটরি রেসপন্সটা ইমপ্রুভ হয়। একটা জিনিস কি মিস করে গেছি, দাঁড়াও, সালবুটামল চ্যাপ্টারে একটা জিনিস বলি নেই, এটা সালবুটামল। আমি আরেকটাও জিনিস বললাম যে মাসেলের ট্রিমর হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, দেখবা যে একটা বাচ্চা পেশেন্টকে সালবুটামল বা লিভো সালবুটামল অনেক সময় দেই আমরা বাচ্চাদেরকে, একটু ঠান্ডা সর্দি কাশি লাগলেই ডাক্তাররা দেখবা লিভো স্টার, হ্যাঁ, তারপরে তোমার পিউরিসাল, বাচ্চাদেরকে এগুলা দিচ্ছে, এগুলো হচ্ছে সালবুটামল গ্রুপের ড্রাগ, বা লিভো সালবুটামল, লিভো রোটেটরি সালবুটামলকে আমরা বলি লিভোর সালবুটামল, এগুলো দেয়। তো দিলে কি হয়, বাচ্চাদেরকে বলে যে অ্যাডভাইস দিতে হয় যে যদি ট্রিমর হয়, বাচ্চাদের হাত পা কাঁপতে পারে, তাহলে ড্রাগটা বন্ধ করে দিয়ে আবার আইসেন। তো এই যে হাত পা কাঁপে, ট্রিমর হয়, এটা কেন হয়, এটা ডিরেক্টলি বিটা 2 এর ইফেক্ট ইন দ্য স্কেলটাল মাসেল। অ্যাক্টিভ স্টেট মানে স্কেলটাল মাসেলে 2টা স্টেট আছে, রেড ফাইবার এবং হোয়াইট ফাইবার, 2টা ফাইবার আছে। রেড ফাইবারের হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে শর্ট এন্ড হয়ে যাবে এবং লেস টেনশন ডেভেলপ করবে, স্লোলি কন্ট্রাক্টিং রেড ফাইবারে। আর যেটা র্যাপিডলি কন্ট্রাক্টিং হোয়াইট ফাইবার, সেটার অ্যাক্টিভ স্টেটটা প্রলং হয়ে যাবে, টেনশন বাড়বে, ফলে অ্যাসিনক্রোনাস কন্ট্রাকশন হবে। হোয়াইট ফাইবার এবং রেড ফাইবারের মধ্যে সিনক্রোনাস কন্ট্রাকশনটা হয় না, অ্যাসিনক্রোনাস কন্ট্রাকশন হয়, ফলে ট্রিমরটা ডেভেলপ করে। ঠিক আছে, রেড ফাইবারটা কি করে বলছেন? হ্যাঁ, হোয়াইট ফাইবারটা কি করে? বুঝি নাই, আবার বলো।
ম্যাম হোয়াইট ফাইবারটা কি করে শুনিনি ম্যাম। রেড ফাইবার এবং হোয়াইট ফাইবার, রেড ফাইবারটা হচ্ছে স্লো কন্ট্রাকশন করার কথা, এখন ওর স্লো কন্ট্রাকশন করার কথা, আর হোয়াইট ফাইবার হচ্ছে র্যাপিড কন্ট্রাকশন করার কথা। তো যেটা র্যাপিড কন্ট্রাকশন করে সেটার অ্যাক্টিভ স্টেটটা প্রলং হয়ে যায়, মানে র্যাপিড কন্ট্রাকশন চলতেই থাকে। আর যেটা স্লো কন্ট্রাকশন করে সেটা স্লো কন্ট্রাকশনের স্টেটটা আরো শর্ট হয়ে যায়। ফলে কি হবে, দুজনের কন্ট্রাকশনটা অ্যাসিনক্রোনাস হবে, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন প্রসেস যেটা সিনক্রোনাসটা না হয়ে অ্যাসিনক্রোনাস হয়ে যাবে, ফলে ট্রিমর ডেভেলপ করবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। তারপর যেটা বললাম থিওফাইলিন অ্যামিনোফাইলিন এরা হচ্ছে ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ, ঠিক আছে, এটা মনে রাখবা। কেন ন্যারো জিজ্ঞেস করবে, কেন ন্যারো, এক কথা যদি বলতে হয় কি বলবা, ওয়াই ন্যারো। এটা দুইটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে হার্টে, হার্টে এটার মানে ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফ্লাটার এগুলা করে ফেলে, ভেন্ট্রিকুলাও তাই, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মোট কথা অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, আর ব্রেইনে কনভালশন ডেভেলপ করতে পারে। দুইটা জায়গায় এটা খারাপ ইফেক্ট দেখায়। হার্টে হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা কি, অ্যারিথমিয়া, আর ব্রেইনের সবচেয়ে খারাপ অবস্থা কি, কনভালশন। তাহলে এই দুইটা ইফেক্টের কারণে এটা বাচ্চাদের ক্ষেত্রে থিওফাইলিন গুলা একটু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, বাচ্চাদের ক্ষেত্রে আমরা কশাসলি ইউজ করব, এবং অ্যামিনোফাইলিনও তাই, আমরা কশাসলি ইউজ করি। এই দেখো টক্সিক লেভেলে চলে গেলে হ্যালুসিনেশন, সিজার পর্যন্ত হয়, সিজার হতে পারে, কনভালশন হতে পারে, হার্টে অ্যারিথমিয়া হতে পারে। সো অন্যান্য বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো একটু পড়ে নিবা, তেমন কিছু না, জাস্ট ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট অফ থিওফাইলিন, এগুলো একটু ধরে। পার্থক্য আসে থিওফাইলিন এবং অ্যামিনোফাইলিনের মধ্যে, কম্পারিজন করো। তো কম্পারিজন করলে থিওফাইলিন হচ্ছে তোমার লং টার্ম কন্ট্রোলার, হ্যাঁ, ক্রনিক অ্যাজমাতে ইউজ করে এবং ওরালি দেওয়া যায় থিওফাইলিনটা। আর এটা কিন্তু তোমাদের নোটে আমি লিখি নাই, এটা দেখছি পরবর্তীতে এগুলা কোশ্চেন গুলো আসে, ভাইবাতে জিজ্ঞেস করে, তোমাদের মুখে বলে দিচ্ছি যে থিওফাইলিন হচ্ছে ওরাল ড্রাগ এবং ইয়ে করা হয়, এটা লং টার্ম কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয়, ক্রনিক অ্যাজমাতে ইউজ করা হয়। আর অ্যামিনোফাইলিন হচ্ছে আইভি তে ইউজ করব, এবং এটা স্লোলি ইনফিউজ করতে হয়, এবং অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে ইউজ করব, কারণ এটার থেরাপিউটিক ইন্ডেক্স আরো বেশি ন্যারো, মোর দেন থিওফাইলিন। এবং অ্যামিনোফাইলিনটা কি, থিওফাইলিন প্লাস ইথিলিন ডাইঅ্যামাইন অ্যাসিটেট একটা অ্যাড করা হয়, ফলে মানে এটা হচ্ছে ন্যাচারাল না, আর থিওফাইলিনটা হচ্ছে ন্যাচারাল, টি থেকে আসে। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার কমন কোশ্চেন। এছাড়াও জিজ্ঞেস করবে যে তোমার অ্যামিনোফাইলিনটা কিভাবে দিবা, আইভিতে যে দিবা সিভিয়ার অ্যাজমাতে কিভাবে দিবা, উত্তর হবে যে খুব স্লোলি ইনফিউজ করতে হবে। অ্যামিনোফাইলিন যে ডোজে দিব সেই ডোজটা আমার খুব স্লোলি ইনফিউজ করতে হবে। র্যাপিড ইনফিউজ করলে তোমার ওই যে খারাপ দুইটা সাইন কি, হার্ট এবং ব্রেন। হার্টে কি হতে পারে বলো, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া, আর ব্রেনে কি হতে পারে, কনভালশন। কনভালশন। হ্যাঁ, দুইটা খারাপ জিনিস হয়, তো এই কারণে আমরা এটা খুব স্লোলি ইনফিউজ করব। তারপরে তোমার আসো ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, অলরেডি পড়ছি আমরা, এটা হচ্ছে M3 রিসেপ্টর কাজ করে, শর্ট অ্যাক্টিং, টিওট্রোপিয়ামটা লং অ্যাক্টিং, এরা সিওপিডিও তে কাজ করে। হ্যাঁ, তারপর আমরা অ্যাকিউট অ্যাজমাতে ইউজ করতে পারি, ক্রনিক অ্যাজমাতে ইউজ করতে পারি, জিএ দিলে যে ব্রঙ্কিও কনস্ট্রিকশন হয় সেখানে ইউজ করতে পারি। তারপর দেখো মাসসেল বলে মাসসেল স্ট্যাবিলাইজার, ক্রোমোলিন সোডিয়াম, নিউরোক্রোমিল সোডিয়াম, মাসসেল স্ট্যাবিলাইজার। তো আমরা অকুপেশনাল অ্যাজমা, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, অ্যান্টিজেন ইনডিউসড অ্যাজমা এগুলোতে দেই, ক্রনিক অ্যাজমা, প্রোফাইলেকটিক ইউজ অফ অ্যাজমা এগুলোতে আমরা ইউজ করি, নট অ্যাকিউট অ্যাজমা। ঠিক আছে, অ্যাকিউট অ্যাজমাতে আমরা ইউজ করতে কোনো লাভ হবে না, এটা লাগবে না তোমাদের। এইটা দেখো মন্টিলুকাসটা কি ধরনের অ্যাজমাতে ইউজ করি, এইটা একটু ইম্পর্টেন্ট। NSAIDs ইনডিউসড ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা মন্টিলুকাস, জাফেরলুকাস ইউজ করি। এছাড়াও এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমাতে ইউজ করি। কোন ধরনের অ্যাজমাতে কি ধরনের ড্রাগ ইউজ করা হয় ব্যাখ্যা করো, তখন তো লিখবা অ্যাকিউট অ্যাজমাতে সালবুটামল। তারপর হচ্ছে
ক্রনিক অ্যাজমাতে বা নকচার্নাল অ্যাজমাতে সালমেটেরল, ক্রনিক অ্যাজমাতে তোমার সালমেটেরল, ফরমেটেরল, তারপর থিওফাইলিন, এইসব ড্রাগ ইউজ করা হয়। তারপর প্রোফাইলেকটিক হিসেবে সালমেটেরল প্লাস ফুটিকাসন, এগুলো তোমাদের জাস্টিফাই করতে বলবে কোন ধরনের অ্যাজমাতে কি ধরনের ড্রাগ ইউজ করবা। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনএসএইডস ইনডিউসড অ্যাজমাতে আমরা ইউজ করব মন্টিলুকাস, জাফেরলুকাস্ট। কেন? এনএসএইডস, অ্যাসপিরিন, এরা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে। অ্যারাকিডনিক অ্যাসিড মেটাবলিজমটা মনে আছে কিনা? অ্যারাকিডনিক অ্যাসিড মেটাবলিজম হয় দুইটা, পাথওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনেজ পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েতে কি তৈরি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হয়, আর লাইপোঅক্সিজেনেজ পাথওয়েতে লিউকোট্রিয়েন তৈরি হয়। মনে আছে? ফিজিওলজিতে পড়ছিলা। Yes, ma'am. দুইটা পাথওয়ে আছে না অ্যারাকিডনিক অ্যাসিডের? সাইক্লোঅক্সিজেনেজ এবং লাইপোঅক্সিজেনেজ। Lipoxygenase. সাইক্লোঅক্সিজেনেজ থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হয়, লাইপোঅক্সিজেনেজ থেকে লিউকোট্রিয়েন তৈরি হয়। এখন এনএসএইডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ লাইক অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, পেইন কিলার যেগুলা, আইবুপ্রোফেন, ইন্ডোমেথাসিন, অনেক রকম পেইন কিলার আছে। এই ড্রাগগুলো ইউজ করলে ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাগ্রাভেট করতে পারে, যাদের অ্যাজমার সমস্যা তাদের বাড়তে পারে, উল্টা কারো কারো ব্রঙ্কোস্পাজম হতে পারে। কেন? কারণ এরা অ্যারাকিডনিক অ্যাসিডের সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েকে ইনহিবিট করে। এরা ইনহিবিট করলে অ্যারাকিডনিক অ্যাসিড তো একটা পাথওয়ে ইনহিবিট হইলো, তাহলে আরেকটা পাথওয়েতে আপার হ্যান্ড নিয়ে নেয়। মানে অ্যারাকিডনিক অ্যাসিড তখন কোন দিকে মেটাবলিজম হওয়া শুরু করে? ডাইভার্ট হয় কোন দিকে? লাইপোঅক্সিজেনেজ পাথওয়েতে ডাইভার্ট হয়, কারণ সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েতে বন্ধ ড্রাগটা দিয়ে। সো লাইপোঅক্সিজেনেজ যখন কনভার্ট হয়, মোর লিউকোট্রিয়েন তৈরি হয়, এবং লিউকোট্রিয়েন গুলা হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, ফলে ব্রঙ্কোকনস্ট্রিক্টর হয়। তাইলে আমার ট্রিটমেন্ট কি হবে? যেহেতু মোর লিউকোট্রিয়েন তৈরি হচ্ছে, আমি লাইপোঅক্সিজেনেজ পাথওয়েকে বন্ধ করে দিব, লিউকোট্রিয়েন রিসেপ্টরকে বন্ধ করে দিব। তাহলে লিউকোট্রিয়েন রিসেপ্টর ব্লকার ইজ দা মন্টেলুকাস্ট এবং জাফেরলুকাস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে, রিটেনে আসে, অস্পিতে আসে। এনএসএইডস ইনডিউসড ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি ইউজ করবা? মন্টেলুকাস্ট। জাস্টিফাই করো কেন ইউজ করবা, বা জাস্টিফাই করো কিভাবে এনএসএইডস ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। অ্যারাকিডনিক অ্যাসিডের দুইটা পাথওয়ে, সাইক্লোঅক্সিজেনেজ এবং লাইপোঅক্সিজেনেজ। এনএসএইডস কি করে? সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েকে বন্ধ করে দেয়, ইনহিবিট করে। ফলে অ্যারাকিডনিক অ্যাসিড metabolic pathway diverted to lipoxygenase pathway. ফলে more production of leukotriene, and leukotriene is the bronchoconstriction. So NSAIDs produces bronchoconstriction. তাহলে আমার ট্রিটমেন্ট কি হবে? লাইপোঅক্সিজেনেজ পাথওয়েকেও আমি ব্লক করে দিব, লিউকোট্রিয়েন রিসেপ্টর ব্লকার ইউজ করব, নাম হচ্ছে জাফেরলুকাস্ট, মন্টেলুকাস্ট। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি, তো ma'am. কেউ বুঝো নাই বল, এরকম আছো? তাহলে আমি আবার বলি। ম্যাম আরেকবার বলেন। অ্যারাকিডনিক অ্যাসিডের কয়টা পাথওয়ে বলো? ম্যাম দুইটা। দুইটা, ম্যাম দুইটা। সাইক্লোঅক্সিজেনেজ আর লাইপোঅক্সিজেনেজ। এখন Lipoxygenase। এনএসএইডস এর মেকানিজম হচ্ছে এরা সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েকে ইনহিবিট করে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে দেয় না। হ্যাঁ, এখন সাইক্লোঅক্সিজেনেজকে যখন ইনহিবিট করবে, অ্যারাকিডনিক অ্যাসিড তো আছেই বডিতে, সেটা এখন কোন দিকে যাবে? সেটা সাইক্লোঅক্সিজেনেজে যাচ্ছে না, সে তখন লাইপোঅক্সিজেনেজ পাথওয়েতে যাবে, যে লিউকোট্রিয়েন প্রোডাকশন করবে। লিউকোট্রিয়েন গুলো আবার কি হবে? ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। ফলে এনএসএইডস দিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, কারণ অ্যারাকিডনিক অ্যাসিড লাইপোঅক্সিজেনেজ পাথওয়েতে ডাইভার্ট হয়ে মোর লিউকোট্রিয়েন প্রোডাকশন তৈরি করছে, ফলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হচ্ছে। এখন আমার ট্রিটমেন্ট হবে কি? আমি যেহেতু লিউকোট্রিয়েন বেশি তৈরি হচ্ছে, লিউকোট্রিয়েন রিসেপ্টর ব্লকার ইউজ করব, নাম হচ্ছে জাফেরলুকাস্ট, মন্টেলুকাস্ট, যাতে তারা ব্রঙ্কোকনস্ট্রিকশন না করতে পারে। ঠিক আছে? ঠিক আছে, বলেন। বুঝতে নাই এখনো? জি ম্যাম। ম্যাম বুঝছি ম্যাম। Yes, ma'am, বুঝছি। কনফিউজড? বিটা 2 অ্যাগনিস্ট ব্রঙ্কোডাইলেটর কি কি আছে তাহলে? বিটা 2 অ্যাগনিস্ট আছে,
থিওফাইলিন আছে, ইপাটোপিয়াম ব্রোমাইড আছে, জাফেলুকাস, মন্টেলুকাস, এরাও ব্রঙ্কোডাইলেশন করে কিভাবে? লিউকোট্রিন রিসেপ্টরকে ব্লক করলে। লিউকোট্রিন গুলো হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিক্টর, লিউকোট্রিন রিসেপ্টরকে ব্লক করলে এরা হচ্ছে ব্রঙ্কোডাইলেট করতে পারে। ইনফ্লামেশন কমায় কি কি ড্রাগ আছে? স্টেরয়েড আছে, এছাড়াও মাসেল স্ট্যাবিলাইজার আছে, ক্রোমোলিন সোডিয়াম, নিডোক্রোমিল সোডিয়াম, কিটোটিফেন, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ এটা কিটোটিফেন। টোফেন নামে পাওয়া যায়, তোমরা খাও টোফেন ঠান্ডা কাশি লাগলে, এটা ইনফ্লামেশন কমায়, হাইপার অ্যাক্টিভিটি কমায়। এ দেখো ডিফারেন্ট টাইপ অফ অ্যাজমাতে ডিফারেন্ট ড্রাগ। এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমাতে মাসেল স্ট্যাবিলাইজার বেশি ইউজ করি, এছাড়াও জাফেলুকাস, মন্টেলুকাস ইউজ করে দেবে। অকুপেশনাল অ্যাজমা, যারা তুলা ফ্যাক্টরিতে কাজ করে, শিমুল তুলা, হ্যাঁ, বা বিভিন্ন ডাস্ট ফ্যাক্টরি, বিভিন্ন রকম কোল ফ্যাক্টরি, তাদের অ্যাজমা হয়। অ্যাজমা হয় হিস্টামিন রিলিজ হয়ে, তাহলে হিস্টামিন যাতে রিলিজ না হতে পারে মাসেল স্ট্যাবিলাইজার ইউজ করতে পারি। নকটার্নাল অ্যাজমাতে আমরা রাতের অ্যাজমাতে লং অ্যাক্টিং ড্রাগ গুলা ইউজ করি। অ্যাকুট অ্যাজমাতে সালবুটামল, ক্রনিক অ্যাজমাতে সালমেট্রোল ফ্লুটিকাসন, জাস্টিফাই সালমেট্রোল ফ্লুটিকাসন কম্বিনেশন কেন ইউজ করা হয়। তারপর সিভিয়ার অ্যাকুট অ্যাজমাতে আমরা সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা, নাম হচ্ছে স্ট্যাটাস অ্যাজমাটিকাস, অ্যাড্রেনালিন অ্যামাইনোফাইলিন ইউজ করি। প্রোপানল ইনডিউসড ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা ইম্পর্টেন্ট, দেখো প্রোপানল ইনডিউসড ব্রঙ্কিয়াল অ্যাজমা। প্রোপানলটা কি বলতো? বিটা ব্লকার। কোন বিটা ব্লকার? সিলেক্টিভ না নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ, বোথ বিটা 1 বিটা 2 কে ব্লক করে। যেহেতু বিটা 2 কে ব্লক করে সেহেতু এটা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। ব্রঙ্কোকনস্ট্রিকশন করে কিভাবে? যেহেতু বিটা 2 ব্লক, ব্রঙ্কোডাইলেশন হচ্ছে না, তাই না? তাহলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হচ্ছে। তো কেমনে কনস্ট্রিকশনটা করে? M3 আপার হ্যান্ড নিয়ে নিবে। হ্যাঁ, M3 আপার হ্যান্ড নেয়। গুড, ভেরি গুড। M3 যদি আপার হ্যান্ড নেয় তাহলে M3 কে আমার কি করতে হবে? লোয়ার হ্যান্ড করতে হবে, তাই না? আপারে চলে গেছে, নামাইতে হবে। তাহলে M3 অ্যান্টাগনিস্ট ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আমরা ইউজ করব। ওকে, প্রোপানল অ্যাজমা করতেছে কিভাবে? বিকজ অফ প্রোপানল তো অ্যান্টাগনিস্ট, সে নিজে তো আর ব্রঙ্কোকনস্ট্রিকশন করে না, সে বিটা 2 কে ব্লক করে, ফলে M3 আপার হ্যান্ড হয়ে যায়। তাহলে তখন যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় তখন আমি M3 আপার হ্যান্ড যেহেতু নিচ্ছে, M3 অ্যান্টাগনিস্ট ইপ্রাটোপিয়াম ব্রোমাইড ইউজ করবো। তাহলে প্রোপানল ইনডিউসড অ্যাজমাতে আমি কি ইউজ করব? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, M3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। NSAIDs ইনডিউসড অ্যাজমাতে ইউজ করব কি? মন্টেলুকাস, জাফেলুকাস। জাস্টিফাই করো, করতে পারবা না? প্রোপানল ইনডিউসড ব্রঙ্কিয়াসিস অ্যাজমাতে কি ইউজ করব? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। জাস্টিফাই করো, করতে পারবা না? ইনশাল্লাহ পারবো ম্যাম। এটা হচ্ছে তোমার ডেভিডসনের একটা স্ক্রিন, এটা দরকার নেই, একবারই আসছিল। স্ট্যাটাস অ্যাজমাটিকাসের ম্যানেজমেন্ট, এই যে একদম বাম সাইডে যেটা, সেটা দেখো। নেবুলায় সালবুটামল দিচ্ছ, টার্বোটালিন, একভাবে লিখতে পারো। দেখো লাইফ থ্রেটেনিং বা সিভিয়ার অ্যাকিউট অ্যাজমার ম্যানেজমেন্ট লিখো, এরকম আসছিল। তো ম্যানেজমেন্ট লিখো বললে আমি তোমাদেরকে এত সুন্দর করে এত লিখতে হবে না, জাস্ট ড্রাগের নামগুলা। নেবুলায় সালবুটামল দিচ্ছ, অক্সিজেন দিব, ওরাল প্রেডনিসোলন দিতে পারি, অথবা ইনজেক্টেবল হাইড্রোকর্টিসন দিতে পারি। তারপর যদি ভালো না হয় তাহলে আমি কি করতে পারি? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড নেবুলাইজার অক্সিজেন দিতে পারি। তারপর যদি ভালো না হয় ম্যাক্সালফ দিতে পারি। ম্যাক্সালফ হচ্ছে ব্রঙ্কোডাইলেট করে। দেখো অ্যামিনোফাইলিন দিতে পারি। অ্যামিনোফাইলিন আমার স্লোলি ইনফিউজড করতে হবে। এই ড্রাগ গুলো আর কি, জাস্ট অ্যাড্রেনালিন দিতে পারি। এগুলো একটু লিখতে হবে, জাস্ট নামগুলা লিখলেই হবে। কত ডিটেলস তোমার এখন অবশ্য পড়ে নিলে সুবিধা হবে, 5th ইয়ার আর পড়া লাগবে না। এই ডেভিডসন থেকে এই 4টা পড়ে নিলে 5th ইয়ার আর পড়া লাগবে না, মুখস্থ করে ফেললে একবারে। অ্যামিনোফাইলিন তো বললাম যে স্লোলি ইনফিউজ করতে হয়, আদারওয়াইজ সবচেয়ে খারাপ ইফেক্ট হার্টে হচ্ছে অ্যারিথমিয়া, হাইপোটেনশন হতে পারে, সিজার হতে পারে, ব্রেইনে কনভালশন হতে পারে। কোথায় কোথায় ইউজ করি? স্ট্যাটাস অ্যাজমাটিকাস, অ্যাকিউট অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, এগুলাতে ইউজ করি। মনোক্লোনাল অ্যান্টিবডি পরীক্ষায় ধরে না, যেহেতু আমি আর তোমাদের পড়াচ্ছি না, নাম হচ্ছে অমালিজুম্যাব। এটা কখনোই পরীক্ষায় ধরতে দেখি নাই, সো এটার পড়ায় আমার লাভ নাই। ঠিক আছে, তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? হ্যালো।
জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।